বাংলাদেশের গণতন্ত্রের আপসহীন নেত্রী এবং সত্যিকার অর্থে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের রাজনীতির দ্বারক যিনি, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক ওনার অবস্থা সংকটাপন্ন, যতটুকু জানলাম। ওনার সুস্থতা কামনা করি এবং আল্লাহর কাছে দোয়া করি উনি যেন আল্লাহ ওনাকে যেন সুস্থ করে দেন এবং হায়াত দান করেন আরও বেশি। বাংলাদেশের মানুষের জন্য ওনার অবস্থান, গণতন্ত্রের জন্য অ্যাটলিস্ট আরও কিছুদিন বিএনপির জন্য ওনার উপস্থিতি খুবই প্রয়োজন, আমরা যা দেখতে পাচ্ছি নিশ্চিত করে বলতে পারি। ওনার সুস্থতা কামনা করতেছি এবং আপনারা সবাই ওনার জন্য দোয়া করবে আমরা জানি, কারণ ওনাকে দলমত নির্বিশেষে সবাই পছন্দ করেন। বর্তমানে যারা আছেন ফ্যাসিস্ট বিরোধীর বাহিরে যারা আছেন তাদের কথা বলছি আমি। সো ওয়েলকাম টু দিস লাইভ লেডিস এন্ড জেন্টলম্যান। আপনারা ওনার জন্য দোয়া করবেন, বেগম খালেদা জিয়ার জন্য। ওনার অবস্থা খুবই সংকটাপন্ন এবং আমি আজকে এই লাইভের মাধ্যমে বলতে চাই, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, আপনার রাজনৈতিক ক্যারিয়ারের জন্য ভেরি সংকটাপন্ন মুহূর্ত। আপনি এই মুহূর্তে অনতি বিলম্বে আপনি দেশে যাওয়া প্রয়োজন বলে আমরা মনে করি। বাংলাদেশের মানুষ মনে করে, বিএনপির যারা আছেন তারাও মনে করেন। ইট শুড নট বি ডিলেইড, ইট শুড গো রাইট নাও। কারণ এটা একটা মারাত্মক ধরনের প্রতিক্রিয়া এবং রাজনৈতিক সিদ্ধান্তের ব্যাপার। ভবিষ্যতে এটাকে ইম্প্যাক্ট করতে পারে যদি বেগম খালেদা জিয়ার কোনো কিছু হয়ে যায়। আচ্ছা, শুরুতেই আপনাদেরকে আমন্ত্রণ জানাই আজকের এই লাইভে। লেডিস এন্ড জেন্টলম্যান, প্রথমেই বলি যে এই ঘটনার পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ঘটনা সেটা হলো যে আমরা বাংলাদেশিরা বিদেশে দিনচে দিন বিদেশের বাংলাদেশের কুকীর্তি, জঘন্যতম কাজ আমরা বিদেশে নিয়ে যাচ্ছি এবং বাংলাদেশিদের জন্য বিভিন্ন দেশে পড়াশোনা, কাজকর্ম থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস মারাত্মক বিপদে ফেলছি এবং আমরা আমাদের কপালে কুড়াল মারার ব্যবস্থা আমরা অলরেডি করে ফেলছি অনেক দেশে। ভবিষ্যতে যদি বাংলাদেশিদের জন্য বিভিন্ন দেশের ভিসা, ওয়ার্ক পারমিট হারাম হয়ে যায়, আপনারা অন্য কোনো দেশকে কখনোই আপনারা ব্লেম করবেন না, এটা আমার অনুরোধ। আজকে আমি বলে গেলাম। আজকে শুধু সৌদি আরবের ঘটনাতে আসছি, সৌদি আরব এবং আরব আমিরাতের কিছু ঘটনা, এটার বাহিরে আরো কিছু ঘটনা আছে। এবং এই যে রাজনীতি যেগুলা আমাদের দেশের এই মুহূর্তে, বাংলাদেশের রাজনীতি বিদেশে যেভাবে চলছে, এটার একটা মারাত্মক প্রভাব ভবিষ্যতে আসতে পারে ইউরোপ, আমেরিকা থেকে। এটার জন্য অপেক্ষা করতে থাকুন আপনারা। এবং বিশেষ করে আমেরিকাতে প্রেসিডেন্ট ট্রাম্প আজকে নতুন একটি ধারা প্রবর্তন করেছেন, সেটা হচ্ছে যে ইউএস ট্রাঙ্কুইলিটি ল, অর্থাৎ দেশের ভিতরে, ট্রাঙ্কুইলিটি তো বুঝেন আপনারা, দেশের ভিতরে যারা নুইসেন্স তৈরি করেন, বিদেশি যারা এসে বিভিন্নভাবে বিদেশি জিনিস নিয়ে, তারা এই আওতার আইনে পড়বেন। এতে নিশ্চিত করে বলতে পারি বাংলাদেশের এই যে রাজনীতি আমরা বিদেশে করে থাকি সবাই মিলে, রাস্তাঘাটে ঝগড়া, মারামারি, ফাইট কন্টিনিউ আমরা করে যাচ্ছি, আমেরিকাতে এটা মারাত্মক প্রভাব আসতে পারে বলে আমি ধারণা করতেছি এবং আমি মনে করি সেটা আমার অ্যাসেসমেন্ট লেডিস এন্ড জেন্টলম্যান। এবং বি প্রিপেয়ার্ড ফর দ্যাট। এটা আসতেছে এবং এটাকে ডিনেচারালাইজ বা নাগরিকত্ব কেড়ে নেওয়ার মতো অপরাধ হিসেবে গণ্য করতেছেন প্রেসিডেন্ট ট্রাম্প এবং তারা এগুচ্ছেন। এখনো পাশ হয় নাই বা দিস ইজ হোয়াট দে, যদিও নাগরিকত্ব বাতিলের ক্ষেত্রে এই আইন কখনোই বর্তমানে কার্যকর নয় বা এই ধরনের কোনো বিষয় নাই। এখানে যে কয়েকটা বিষয় আছে এর মধ্যে এটা নাই। তো এটা কিভাবে প্রসেস করবেন আমরা জানি না, তবে এই কথাটা আজকে নতুন উনি প্রপোজ করেছেন লেডিস এন্ড জেন্টলম্যান। এখন বলে রাখি, সৌদি আরবে 20 জন বাংলাদেশি, 10 থেকে 20 জন, কেউ বলছে 20 জন, কেউ বলছে 10 জন বাংলাদেশির মৃত্যুদণ্ডের নাকি আদেশ হয়েছে। কেন? এরা বিভিন্ন সৌদি আরবে অনেক দিন থেকে শুনছিলাম অপহরণ বাণিজ্যের সাথে, অপহরণের সাথে জড়িত। এরা রাস্তাঘাট থেকে প্রবাসীদেরকে অপহরণ করে নিয়ে যায়, পরে টাকা দিয়ে ছেড়ে দেয়। আপনি কল্পনা করতে পারছেন কান্ট্রি লাইক সৌদি আরব, যেখানে ইসলামিক আইন চলে, সেই দেশে অপহরণের সাথে জড়িত এরা এবং দীর্ঘদিন থেকে প্রবাসীদের ভিতরে নানান ধরনের অপরাধে যুক্ত আছিলেন এরা বিভিন্নভাবে। এদেরকে নাকি গ্রেপ্তার করা হয়েছে এবং এরা এদেরকে মৃত্যুদণ্ড এবং মৃত্যুদণ্ড কার্যকর করা হবে আগামীতে যে কোনো সময়। এটাই এখন আজকে বাজারে এবং সব জায়গাতে আছে। এবং আমি নিশ্চিত হতে পারি নাই, বাংলাদেশ এমবেসি থেকে, এটা আমি যেহেতু ফোন দেওয়ার সময় পাই নাই, আমি চেষ্টা করবো এখান থেকে নিশ্চিত হওয়ার। এবং এখানে বলে রাখি আমি আপনাদেরকে, এই ঘটনাটা অনেক দিন থেকেই শুনছিলাম যে এরা অপহরণের দায়ে বিভিন্ন এরিয়ার মানুষ, এরা বেশিরভাগই যারা আছেন এখানে তারা নাকি কুমিল্লা এবং বিবাড়িয়ার মানুষ আছেন। আপনারা এই জঘন্যতম কাজে জড়িত হওয়ার আগে একবার আপনারা কল্পনা করতে পারেন নাই এটা বাংলাদেশ নয়। এটা অনেকেই মনে করেন শেখ হাসিনার পৃথিবী, এটা শেখ হাসিনার পৃথিবী নয়। এটাতে যা ইচ্ছা তাই করা যায় না। এর প্রতিফলন
যখনই এটাকে গুরুত্ব দেওয়া হবে আপনাদের অপরাধগুলাকে, আপনারা এটার কনসিকুয়েন্স ফিল করবেন, শুধু নিজেরা নয় আপনাদের পরিবার এবং সারা বাংলাদেশিদের জন্য এটা আপনি ফিল করাবেন। এটা আমি সরকারকে অনুরোধ করব অনতি বিলম্বে এই বিষয়টা অ্যাড্রেস করে, যে এটা বাংলাদেশের ইস্যু নয়, পার্টিকুলার কিছু গ্রুপ অফ বাংলাদেশি তাদের ইস্যু, এবং এটা অ্যাড্রেস করে যেন এম্বাসি বা হাই কমিশন যেখানে আছে, মালয়েশিয়া বলেন এখানে বলেন, খুব কঠোরভাবে এটা নিয়ন্ত্রণ করেন এবং এই বিষয়ে যেন আপনারা প্রবাসীরা সচেতন হবেন এবং এদেরকে দড়িয়ে দিবেন যেখানে আছে, কারণ আইন এখানে মানে মারাত্মক। এই দেশে গিয়ে এই জঘন্যতম অপরাধ করার একটি বারো তাদের মনে হলো না এটা বাংলাদেশ নয়, এটা শেখ হাসিনার বাংলাদেশ নয়, এখানে অপরাধ করে পার পাওয়া যায় না। আমরা মনে করি এটা মানে কেন শেখ হাসিনা বাংলাদেশ বললাম, যে এটা এমন নৈরাজ্য ছিল বাংলাদেশে যে আপনি যদি শেখ হাসিনার মানুষ থাকেন আপনি যা ইচ্ছা তাই করতে পারতেন। তারও কি এইটাই মনে করেছেন কিনা? আর না হলে এই জঘন্যতম অপরাধের সাথে যুক্ত হওয়ার আগে একটি বার তার চিন্তা করা উচিত ছিল এটার কনসিকুয়েন্স কোন জায়গায় পর্যন্ত যেতে পারে। এবং আমি আপনাদেরকে বলি, যেভাবে বিদেশে বর্তমানে বাংলাদেশের রাজনীতি, পার্টিকুলারলি এই মুহূর্তে আওয়ামী লীগের মানুষ যারা আছেন তারা যা শুরু করেছেন ইউরোপ আমেরিকাতে, নির্দ্বিধায় করে বলতে পারি এরা বিপদে পড়তে যাচ্ছেন খুব শীঘ্রই। আমেরিকাতেও এটা আন্ডার ইনভেস্টিগেশন, আমি আপনাদেরকে বলে রাখি আজকে। এবং বিভিন্ন বিষয় আছে, এই রাজনীতি, এই মারামারি, বিদেশের এই যে নুইসেন্স এবং বিভিন্ন লতে এটা পড়বে এবং তারা এটাকে মানে যখন তারা গুরুত্ব দিবেন, অলরেডি আমেরিকাতে তারা গুরুত্ব দেওয়া শুরু করেছেন, 2 দিন পরে পরে রাস্তাঘাটে মারামারি, একে অপরকে মারামারি, মানে আমেরিকান বিষয় না আসারা বিদেশে এটাকে ট্রান্স আটলান্টিক এই জিনিসটাকে ইম্পোর্টিং ইনটু দি ইউনাইটেড স্টেটস and creating noise and problems and trouble for the American people, honestly speaking, those are living in the United States. So এটা তারা ভালো চোখে দেখবেন না বলে আমি নিশ্চিত করে আমি মনে করি, এবং এটা করা উচিত এবং এটা ঘটতে যাচ্ছে নিশ্চিত করে বলতে পারি। আর মধ্যপ্রাচ্যের এই বিষয়টা এখন আপনি দেখেন, আমি তো শুনে অবাক হলাম, তারা অপহরণ করে সৌদি আরবের মতো দেশে। কেন বিলিভ ইট, মানে এরা কতটা বেপরোয়া, এই মানুষগুলা কারা এরা আমরা জানতে চাই। আপনারা যারা মধ্যপ্রাচ্যের এখানে আছেন, সৌদি আরবের আছেন, আরব আমিরাতে বসবাস করেন, আপনারা আমাদেরকে একটু বলবেন মানে এরা কারা। আমি তো প্রবাসীদেরকে নিয়ে কাজ করি, প্রবাসীদেরকে নিয়ে আমি অনেক কথা বলেছি এবং আমার কথাগুলাই তো প্রবাসীদের মানে সমস্যার কথা, মানে যেগুলো এখন সব জায়গাতে শুনছি, সমস্যার সমাধান হয় না অনেকগুলা, বাট এইগুলাই তো আমি 8 বছর আগে শুরু করেছিলাম। এই যে প্রবাসীদের বিষয়গুলা, পার্টিকুলারলি মানে 1 লক্ষ টাকার ভিসা কিভাবে 8 লক্ষ টাকা হয়, মানে বিদেশে বাংলাদেশের হাই কমিশন এবং এম্বাসিগুলা সার্ভিসের ক্ষেত্রে, মানে এগুলো তো সবই আমার বক্তব্য, এগুলো আমি 8 বছর ধরে দিয়ে আসছি অনলাইনে এই কথাগুলো আজকে। এবং এরা কতটা বিপজ্জনক এবং বেপরোয়া, লেডিস এন্ড জেন্টলম্যান, যে এরা আপনার সেখানে গিয়ে অপহরণের মতো কাজ তারা করে এবং প্রবাসীদেরকে, এবং এটার যে মারাত্মক ইম্প্যাক্ট আসবে, আমি প্রবাসী যারা সাধারণ মানুষ আছেন যারা, আমি মনে করি, এবং বাংলাদেশের হাই কমিশন আমি যদি বলি মানে এম্বাসি যেখানে আছে রিয়াদ বা জেডাতে বা দাম্মামে কনসুলেট আছে, আমি মনে করি আপনারা একটা লাইন চালু করবেন, একটা বিশেষ লাইন, যে লাইনে প্রবাসীরা ব্যক্তি বিশেষের সম্বন্ধে আপনার মানে কল দিবে, জানাবে যে এই অপরাধে সে যুক্ত, তার আইডেন্টিটি বা তার পরিচয়টা গোপন রেখে আপনারা সৌদি সরকারের সাথে এটা ডিল করবেন, বা আরব আমিরাত সরকারের সাথে বা মালয়েশিয়ান গভর্নমেন্টের সাথে আপনারা ডিল করবেন। আমরা এই কাজটা চাই বাংলাদেশ সরকার যেন এটা করে থাকে। অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, অ্যাবসলিউটলি। এটা কল্পনা করতে পারেন এরা কতটা বেপরোয়া। সৌদি আরবের মতো দেশে গিয়ে তারা অপহরণের সাথে মানে জড়িত। ক্যান ইউ বিলিভ ইট? এটা তো আনবিলিভেবল ঘটনা, এটা তো মানে চিন্তার বাহিরে। এরা কোনো বই নাই, এরা কি মনে করে এটা কি বাংলাদেশ? এটা দিস ইজ আনবিলিভেবল লেডিস এন্ড জেন্টলম্যান। আচ্ছা, এটা আমরা চাই, আমরা এই বিষয়টা। এবং এয়ারপোর্টের যেহেতু প্রবাসী নিয়ে শুরু করতে আমি শেষ করে দিই, এয়ারপোর্ট ব্যবস্থাপনা, যে সৌদি আরব থেকে যে 10 জন না 15 জনের লাগেজ চুরি হয়েছে, যেটা নিয়ে বর্তমানে শোরগোল। এটা একটা রিপোর্ট শুনলাম যে এদের লাগেজটা নাকি সৌদি গভর্নমেন্ট বা ইমিগ্রেশন কর্তৃপক্ষ চেক করেছে এবং তাদের লাগেজটা নাকি তারা সেখানে মালামাল সরিয়েছে, তারা নাকি মনে করেছে এটা তারা নিতে পারবে না, নিতে পারবে না, যারা আউটপাসের মাধ্যমে এসেছেন। আমি সত্যমিথ্যা আমি এটাকে ক্লারিফাই করতেছি না তাদের প্রবলেম, তবে এরা যদি না ঘটনা ঘটে থাকে, বাংলাদেশের এয়ারপোর্টে লাগেজ চুরি, লাগেজ কাটা নিত্য নৈমিত্তিক ব্যাপার, এটা নিয়ে আমরা অনেকদিন ধরে কি আন্দোলন করে যাচ্ছি এবং আমরা জানি এগুলো। এবং আমরা থার্ড টার্মিনাল চালু হলে, থার্ড টার্মিনালে আজকে খবরটা হলো যে থার্ড টার্মিনাল টোটাল মানে ব্যবস্থাপনা বিদেশি লাগেজ হ্যান্ডেলিং বিদেশিদের হাতে যাবে। অনতি বিলম্বে থার্ড টার্মিনাল চালু করার জন্য সরকারকে আমরা আহ্বান জানাই অতি তাড়াতাড়ি। যদিও শেখ হাসিনা এটা উদ্বোধন করে গেছেন, কিন্তু উদ্বোধন করলে কি হবে, এটা 25% কাজ রেখেই উদ্বোধন করে গেছেন শেখ হাসিনা। মানে উনি উদ্বোধন করেছেন, এই জন্য এটা বলা বা এটা প্রতিষ্ঠা করা বা উনি এই প্রজেক্টটা করেছেন এটার জন্যই। এটা পৃথিবীতে কোথাও আপনি পাবেন না। পৃথিবীতে অন্য জায়গাতে আছে উদ্বোধনের সাথে সাথে ফুল সার্ভিসে চলে যায়। এটা
কারণ এর আগে তারা সার্ভিস টেস্ট করে, তারা সপ্তাহ 2 সপ্তাহ মাসখানেক নিয়ে, এরপরে যখন এটা ওপেন করা হয়, আর এভাবে বাংলাদেশের মতো কেউ ওপেন করেও না, যে কোনো মানুষ এখানে মেয়র, এই মানে এই অফিসার সেই অফিসার ইচ্ছা সে উদ্বোধন করে মানে চলে যায়। এটা কি করতে বড় প্রজেক্ট হলে গভর্নমেন্ট আসে, আর না হলে এইটা এভাবে না, বাংলাদেশে উদ্বোধন করতে হয়। উদ্বোধন করতে গিয়ে ওখানে শত কোটি টাকা, কোটি কোটি টাকা তারা খরচ করে। এটা আজগবি কারবার, বাংলাদেশের পৃথিবীতে কোথাও আপনি এগুলো পাবেন না বাংলাদেশের মতো। এখানে বলে রাখি আমি আপনাদেরকে আজকে যে এইটা চালু হলেই আমরা মনে করি লাগেজ কাটা এবং লাগেজ চোরদের দৌরাত্ম্য কমে যাবে এবং সত্যিকার অর্থে পরিবর্তন আসবে। আমি সরকারকে আবারও আবেদন জানাচ্ছি, পোর্ট থেকে শুরু করে, গতকালকে আমি লাইভ দেখিয়েছি আপনাদেরকে, পোর্ট দিয়ে যাবেন, সাথে আরো কোন টার্মিনাল আছে সেটাও দিয়ে যাবেন, বাংলাদেশ বিমানবন্দর ফুলি দিয়ে যাবেন, বিমানে আপনার বিদেশি ম্যানেজমেন্ট হায়ার করে দিয়ে যাবেন, বিশেষ করে ডিসিশন মেকিং এর সিইও এবং কয়েকটা পোস্ট আছে এবং মানে মার্কেটিং এর, এই দুইটাতে তখন এই যে বিমানের টিকিট নিয়ে দেয় দৌরাত্ম্য বা দুর্নীতি যেটা লুটপাট বর্তমানে হচ্ছে, এটা কমবে। রেলওয়েকে একটা ব্যবস্থা করে যান, গতকালকে বলেছি, আজকে আমি ডক্টর ইউনূস মানে গভর্নমেন্টকে আহ্বান জানাচ্ছি। গতকালকে আমি আপনাকে বলি যে আমাদের মানে প্রধান উপদেষ্টা মানে প্রেস মানে সচিব, ওনাকে বলা হয়েছে এই কথাগুলা, আমরা চাই যে আপনারা ডাইরেক্টলি এই কাজগুলো অন্তত এই বিষয়টা আপনারা করে যান। বাই দ্য ওয়ে, এখন আর সৌদি আরবের যারা এই অপরাধে যুক্ত, কোনো মার্সি নাই, দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে যাচ্ছি এদের সৌদি গভর্নমেন্টের কাছে, লেডিস এন্ড জেন্টলম্যান। সো এখন আমি যে মানে জায়গাতে আমি যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে যে প্রবাসীরা, এবং আমি আবারও বলছি, যেভাবে অপরাধে যুক্ত হচ্ছে বাংলাদেশিরা, এটা যদি চলতে থাকে, একটা পর্যায়ে দেশ যে টিকে আছে গার্মেন্টস এবং প্রবাসীদের উপরে। গার্মেন্টসের ক্ষেত্রে কি, গার্মেন্টসের ক্ষেত্রে হলো এখানে কিছু লক্ষ লক্ষ মানুষ, মহিলারা কাজ করে, এটা জিডিপি বা দেশের আর্থিক মানে অভ্যন্তরীণ আর্থিক ব্যবস্থাপনায় অন্যতম একটা জিনিস। কিন্তু প্রবাসীরা সরাসরি দেশ চালায়, এ বিষয়ে কোনো সন্দেহ নাই। কেউ যদি আমার সাথে আসে তর্ক করতে, আমি মনে করি সে প্রস্রাব বা পায়খানা করতে পারে, যদি যুক্তি এবং এভিডেন্স সহকারে যদি তর্ক করতে চায়। এই দেশ চালায় প্রবাসীরা এই মুহূর্তে, এর বাহিরে বাংলাদেশের কিছুই নাই। এই খাতে যদি এই বিশৃঙ্খলা এবং এই ধরনের বদনাম আসে, যে কোনো সময় সৌদি আরব দ্য বিগেস্ট মার্কেট আমাদের মানে শ্রমিক পাঠানোর জন্য প্রবাসী বাংলাদেশি যারা যায়, এই জায়গাতে এই ধরনের জঘন্যতম অপরাধ শুধু বা আমি বলি এদের পরিবারকেও দায়ী করা উচিত বাংলাদেশে এই কাজে যারা জড়িত আছেন, এবং এম্বাসি এবং হাই কমিশনার সহ কনসুলেট যারা আছেন তারা একটা বিশেষ লাইন চালু করেন এই অপরাধীদেরকে দড়িয়ে দেওয়ার। কারণ তারা এর একটা মাফিয়া বা সিন্ডিকেট সেখানে কাজ করে, যেখানে একজন মানুষ যদি নিরীহ মানুষ প্রতিবাদ করতে গেল তার অবস্থা থাকে, তারা মারপিট করে, এই ধরনের ঘটনা তারা এখানে ঘটায়। এটা একটা আনবিলিভেবল ঘটনা, এটা এম্বাসি এবং এদেরকে কঠোরভাবে নিয়ন্ত্রণ করার অনুরোধ জানাচ্ছি আমি। সেকেন্ড থিং হলো, ধরেন আজকে দেখলাম যে আপনার শেখ হাসিনার মানে যে সোনা মানে 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 সোনা নিয়ে যে ঘটনা ঘটছে, সেটা হলো শেখ হাসিনার সোনার ঘটনাটা হলো যে শেখ হাসিনা বলছেন উনি বৈধ। আচ্ছা, উনি যদি বৈধ সোনা হয়ে থাকে তাহলে উনি কি উনার যে আয়কর রিটার্ন করেছেন এবং হলফনামা দিয়েছেন, নির্বাচনী হলফনামা, সেই হলফনামায় এই 837 ভরি সোনার কথা উল্লেখ আছে কিনা? যদি থেকেই থাকে তাহলে সেটা ট্যাক্স পরিশোধ করেছেন কিনা? এই কোয়েশ্চন যদি মাথায় মানে আপনারা করেন এবং এটার সমাধান খুঁজতে যান, তাহলে শেখ হাসিনার এই সোনাটা মানে বৈধ না অবৈধ আপনি নিশ্চিত করে জানতে পারবেন, এবং এখানেই সমস্যার সমাধান আছে লেডিস এন্ড জেন্টলম্যান। অর্থাৎ উনি যে 837 ভরি সোনা, আপনি কল্পনা করেন উনি ভোল্টে রেখে গেছেন, এতদিন পরে এটা কেন বাইর হলো? উনি বলছেন, উনি স্বীকার করেছেন এটা উনার সোনা। মাই কোয়েশ্চন ইজ টু প্রাইম মিনিস্টার শেখ হাসিনা, আপনি যদি এটা নির্বাচন, যেহেতু এটা সম্পদ আপনার, আচ্ছা যদি সম্পদ আপনার, আপনি কি আপনার হলফনামায়, নির্বাচনী হলফনামায় সেটা উল্লেখ করেছেন কিনা? আর করে থাকলে ট্যাক্স হতে করতে, যেটা সম্পদ ট্যাক্স দিচ্ছেন কিনা, এটা সম্পদ যেহেতু কয়েক কোটি টাকার সম্পদ, সেটা এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। এটা যদি পাওয়া যায় তাহলে শেখ হাসিনার এই সম্পদ ডেফিনেটলি এটা লিগাল এবং এটা সরকার অনতি বিলম্বে অবমুক্ত করে দেওয়া উচিত। যদিও উনি মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি, তার এই সম্পদ অন্য কেউ নিতে পারে না, এটা সিজ করার অধিকার সরকারের আছে এবং কোর্টের আছে, এটা হইতে পারে। অ্যাটলিস্ট আমরা এটা জানা দরকার, উনি যদি এটা নির্বাচনী হলফনামায় উল্লেখ করে না থাকেন এবং ট্যাক্স না দিয়ে থাকেন, আনডাউটেবলি এটা ইলিগাল মানে মানে আপনার এই প্রপার্টি বা ইলিগাল মানে আপনার সম্পদ হিসাবে, এটা মানে অবৈধ সম্পদ হিসাবে, মানে গোপন সম্পদ হিসাবে মানে ধরে নেওয়া হবে, এবং এটা দুদক দুর্নীতির মামলা রুজু করতে পারে। এ বিষয়ে কোনো সন্দেহ নাই, যদি আইন নিজের হাতে চলে এবং আইন যদি ঠিক থাকে। এটাই আমার বক্তব্য এই জায়গায়। খালেদা জিয়ার অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। আমরা প্রথমেই বলেছি বেগম খালেদা জিয়ার জন্য আমরা আমার পছন্দের একজন মানুষ, অনেস্টলি স্পিকিং। আমি মনে করি বিএনপিতে বেগম খালেদা জিয়া আর কেউ হতে পারবে না, আর জিয়াউর রহমান তো হতে পারবেন না। এরা পরে উনি পরে বিএনপির কি অবস্থা হবে আমি জানি না, কারণ আমরা দেখতে পাচ্ছি খুবই দুঃখজনক
সো লেডিস এন্ড জেন্টলম্যান, আচ্ছা শোনা কি দেখবে, শোনা কি দেখাবে? শোনা দেখানোর দরকার নাই, যেহেতু উনি স্বীকার করেছেন ব্রাদার, উনি তো স্বীকার করেছেন যে এটা উনার শোনা ছিল। সো এখানে তো খেলা শেষ, যেহেতু উনি বলেই দিয়েছেন। আমরা তো প্রথমে মনে করেছিলাম যে এটা কি কোনো সাবোটাজ কিনা, কারণ বাংলাদেশে বিশ্বাস করা কঠিন কে কোথায় কিভাবে কাজ করে, যে এটা কি মিথ্যা কিনা বা এটা কি গুজব কিনা, ষড়যন্ত্র কিনা। কিন্তু উনি নিজেই যখন স্বীকার করতেছেন এই শোনা ওনার, উনি 1971 পর থেকেই শোনা জমানো। নাও দ্য বিগেস্ট কোয়েশ্চেন হলো, যে কেউ বলার আগে এই শোনাটা প্রধানমন্ত্রী উল্লেখ করেছেন কিনা তার হলফনামায়, নির্বাচনী হলফনামায়। অন টপ অফ ইট উনি ডিড শি পে ট্যাক্সেস, মানে imposed on this, because এটা তো কোটি কোটি টাকার মানে সম্পদ বা আয়কর, যেটাকে আমরা ইনকাম ট্যাক্স, যেটাকে এটা তো ইনকাম, এটা তো সম্পদ, এটার উপরে ট্যাক্স দিচ্ছেন কিনা। জাকাতের কথা নাই বললাম, যেহেতু জাকাত ধর্মীয় ব্যাপার, উনি জাকাত দিচ্ছেন কিনা, দিলে এটা প্রাইভেট দিতে পারেন উনি, কিন্তু ট্যাক্স দিচ্ছেন কিনা সরকারকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ভাই উনি নাকি চলে আসবে, উনি নাকি চলে আসবে না, উনি চলে আসবে না। গতকালকে রাত্রে আমরা বলেছিলাম যে আসাদুজ্জামান কামালকে আনার জন্য, বা উনি নাকি প্রত্যাবর্তন করবেন উনাকে ভারত। এটাই আশ্চর্য ঘটনা, এবং এটা আমরা দেখার বিষয় যে এটা কোথায় যায়। কেননা এটা শফিকুল এবং এখন পর্যন্ত কেউ প্রতিবাদ করে নাই ভারত, এই কথাটা ভারতও প্রতিবাদ করে নাই, আওয়ামী লীগের পক্ষ থেকে প্রতিবাদ আসে নাই, কিন্তু উনি বলেছেন তাকে দিয়ে প্রত্যাবর্তন শুরু। এবং এটা আমরা দেখার বিষয়, এটা আসলে সত্য কিনা, এবং এটা কোথায় শেষ পর্যন্ত, ওয়ালাইকুম আসসালাম ব্রাদার, শেষ পর্যন্ত কোথায় যায়, মানে ওনাকে প্রত্যাবর্তন করবে কিনা বা ফেরত দেবে কিনা। ইটস আ ভেরি সিগনিফিকেন্ট মুভ বাই ইন্ডিয়া। আমি এটা আপনার গতকালকে রাতে বলেছিলাম যে এটা হইতে পারে আপনার আমাদের নিরাপত্তা উপদেষ্টা খলিল সাহেব, যে ডক্টর খলিল সাহেব যে ভারতে গেছিলেন, এটার ওয়াজ ইট দ্য পার্ট অফ দ্যাট ডিসকাশন আমরা জানি না, বাট এটা তো এখন ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা ইস্যু, এবং এটা আমরা চাই অন্ততপক্ষে এই যারা এই ধরনের খুনের সাথে জড়িত, কোনো মার্সি তো তাদেরকে করতে পারবেন না। কারণ যে আচ্ছা, উইল ইউনুস বিকাম দ্য technocrat prime minister after next election? Technocrat prime minister, most unlikely, because দল গেলে কোন দল তাকে প্রধানমন্ত্রী হিসেবে রাখবে না। তবে নিশ্চিত করে বলতে পারি আমি যে why do you believe ডাস্টবিন শফিক? না, এটা আপনাদের ভাষায় উনি ডাস্টবিন শফিক, কারণ উনি কেন ডাস্টবিন শফিক এটা আমরা জানি, আপনারা কেন এটা উনাকে বলেন। তো উনি বলেছেন, আচ্ছা বলি, মানে আমার মনে হয় না ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধানমন্ত্রী হবেন, তবে মানে করা হবে দল গেলে, বিএনপি বা জামাত গেলে। তবে উনি যে সরকারের পার্ট হতে পারেন, ইট ইজ অলমোস্ট সার্টেইন। জামাত গেলে হি উইল বি দ্য পার্ট অফ দ্য গভর্নমেন্ট, নিশ্চিত করে বলতে পারি আমি আপনাদেরকে, কারণ এটা তারা পরিকল্পনা করেছেন, আমি শুনেছি। বিএনপিতে বেগম খালেদা জিয়া যদি সুস্থ থাকেন, নিশ্চিত করে বলতে পারি আপনি এটা হবে আজকাল পরশু। কিন্তু এর পরবর্তী সময় আমি জানি না সেটার ডিসিশন কারা নেবেন, কেননা এখানে অনেক মানুষ আছেন যারা এখনো বিএনপির কোর বিএনপির বা প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিএনপির মানে আদলে মানে চলতে ইচ্ছুক না অনেকেই। দ্যাটস দ্য বটম লাইন। এটা হলো মানে বাস্তবতা। যুক্তরাষ্ট্রের পরিকল্পনা কি? ইন্ডিয়ার চোখ দিয়ে ব্যবহার বাংলাদেশ দেখা, বাংলাদেশের মানে ইন্ডিয়ার চোখ দিয়ে যুক্তরাষ্ট্র দেখা, এটা ইটস ওভার রাইট নাও। দে ডোন্ট ডু ইট এনিমোর। এটা এবং ইটস ক্লিয়ার, এবং এটা আর কখনোই ঘটবে না, এটা নিশ্চিত থাকতে পারেন আপনারা। এবং প্রতিক্ষেত্রে যা দেখতেছেন বর্তমানে, ডক্টর ইউনূস যতদিন আছেন, ইটস নট পসিবল। এটা অন্য লেভেলের কাজ, ওইটা অনেকে আমরা বুঝতে পারবো না এটা কোন লেভেলে কাজ হচ্ছে বর্তমানে। কিন্তু এর পরবর্তী সময়ে ভারত, বিশেষ করে যদি ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন থাকা অবস্থায় আরো 3 বছর আছেন, ওনারা কি করবেন আমরা জানি না। তবে আমি নিশ্চিত করে বলতে পারি আপনাদেরকে, ডেমোক্রেটসরা যদি ক্ষমতা আসে, এটা পসিবল না, এটা হবে না কখনো। এখন ভবিষ্যতে মানে যারা ক্ষমতা আসবেন তারা কিভাবে চলবেন আমরা জানি না। তবে ভারতের চোখে বাংলাদেশকে দেখার যে স্ট্র্যাটেজি, সেটা ইজ গন, ইটস ওভার, ইটস নট গোয়িং টু হ্যাপেন এনিমোর। এটা মাঝখানে ঘটেছিল প্রায় 8 বছর, এটা যে কোনভাবেই ভারত উদ্ধার করে ফেলছিল এই ঘটনাটা, কিন্তু এখন আর এটা সম্ভব না। ভারত নিজেরাই যুক্তরাষ্ট্রের মানে পলিসির কারণে নাজেহাল অবস্থা আছে, এর মধ্য দিয়ে কোনো কিছু আর সম্ভব না, এবং এটা মানবে না তারা, এবং পৃথিবী কেউ মানবে না। কেননা মনে রাখবেন, টোটাল জিও পলিটিক্স মানে উল্টে গেছে। যখন এখানে ঘুরে ফিরে পাকিস্তান চলে আসে, সৌদি আরব চলে আসে, তুরস্ক চলে আসে। এটা দেখেন গতকালকে প্রেসিডেন্ট ট্রাম্প যে 19টা দেশের উপরে মানে গ্রিন কার্ড হোল্ডারদের ভিসা রেস্ট্রিকশন বা এদের গ্রিন কার্ড বাতিলের পরিকল্পনা নিয়েছেন বা রেস্ট্রিকশন নিয়েছেন, বা মানে ইমিগ্রেশন বন্ধ করে দিবেন। এর মধ্যে পাকিস্তান কিন্তু নাই, আফগানিস্তান ঠিকই আছে, পাকিস্তান নাই। তো বোঝা যাচ্ছে যে পাকিস্তানের পলিসি এই মুহূর্তে অন্য লেভেলে চলে গেছে, এবং পাকিস্তানের পলিটিশিয়ানস যারা আছেন তারা এই ক্ষেত্রে সাকসেসফুল। তবে লেটস নট ফরগেট অর নিড টু মেনশন দ্যাট দিস
It is a dynasty protha in Pakistan too. These are same thing that we are facing in Bangladesh. I mean, these guys are very, very corrupted as well. Like Nawaz Sharif poribar এবং আসিফ আলী জারদারি, the president of Pakistan right now. আপনি বেরোজগারি ভুট্টোর মানে স্বামী, this guy আপনি জানেন না যে